নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। বাঘাযতীনে একটা বাড়ি কীরকম ভেঙে পড়ে গেল দেখলেন? ভেঙে পড়ে গেল না, হেলে গেল। এবং পুরো বাড়িটাকে কলকাতা কর্পোরেশনকে শেষ পর্যন্ত রাত জেগে দিন জেগে ভাঙতে হবে। ভাবতে পারছেন, একটা বাড়ি ফ্ল্যাট গত 10-11 বছর ধরে কলকাতার উপকণ্ঠে দাঁড়িয়ে রয়েছে বাঘাযতীনে, এবং সেখানে বহু মানুষ ফ্ল্যাট কিনেছেন, কেউ 20 লাখ, কেউ 25 লাখ, কেউ 30 লাখ টাকা খরচ করে। সেই মানুষগুলোর অবস্থা কী হলো ভাবতে পারছেন? এবং শেষ পর্যন্ত বাড়িটা এতটাই হেলে গেছে যে সেই বাড়িটা ভাঙাটাও দুষ্কর হচ্ছে। কতগুলো ফ্ল্যাট আছে আমরা কেউ জানি না, হয়তো 15টা, 20টা কি 30টা ফ্ল্যাট থাকতে পারে। এবং ভাবুন তো, সেই মানুষগুলো যে 20 লাখ, 25 লাখ, 30 লাখ জীবনের সমস্ত সঞ্চয় ভেঙে সেখানে ইনভেস্ট করেছিল, তাদের অবস্থাটা কি হলো শেষ পর্যন্ত? কার দোষে, কার ত্রুটিতে বাড়িটা এভাবে ভেঙে পড়ে গেল? কোনো রিঅ্যাসেসমেন্ট হবে না, কোনো ইনভেস্টিগেশন হবে না। ওই যে প্রমোটার করেছে তাকে জেলে পড়ে হবে, সেটাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত। কেন কাউন্সিলরের শাস্তি হবে না? কেন ইঞ্জিনিয়ারের শাস্তি হবে না? কেন ওভারসিয়ারের শাস্তি হবে না? কেন যিনি বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ করেছেন কর্পোরেশনে তার শাস্তি হবে না? কেন সিসি মানে কমপ্লিশন সার্টিফিকেট যিনি দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কিংবা যদি কমপ্লিশন সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে তারপরে তার কেন শাস্তি হবে না? এই প্রশ্নগুলো করবেন না কেউ? আপনারা যারা কলকাতার মানুষ, কলকাতার মফস্বলের মানুষ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি কিংবা এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন শহর মফস্বলে যারা মাল্টি স্টোরিড বিল্ডিংগুলোতে থাকেন, বুকে হাত দিয়ে প্রশ্ন করুন কত বড় সর্বনাশ একটা সরকার আপনার করছে। আপনারা হয়তো বলতেই পারেন যে আপনি সরকারকে দোষ দিচ্ছেন কেন? একটা প্রমোটার যদি অন্যায় করে থাকেন, প্রমোটার অন্যায় করলে তার ধরার দায়িত্বটা কার? সরকারের, কর্পোরেশনের নয় কি? সেখানে একজন কাউন্সিলরের সঙ্গে প্রমোটারের আর্থিক সম্পর্কটা কি কেউ আমরা আলোচনায় আনবো না, কেউ বিবেচনায় আনবো না? এই যে ধরুন সল্টলেকে সম্ভবত 9 নম্বর ওয়ার্ডে সমরেশ চক্রবর্তী কাউন্সিলর 50 লাখ টাকা একজন প্রমোটারের কাছে চেয়েছিলেন। 50 lakhs, 50 লক্ষ টাকা চেয়েছিলেন। তার কিছুটা দিয়েছেন, পুরোটা দেননি বলে বন্দুকের বাট দিয়ে তার মাথায় মারা হয়েছিল। তিনি পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। পুলিশ এখন ট্যুরিজমে বেরিয়েছে, কখনো ব্যাঙ্গালোর খুঁজতে যাচ্ছে, কখনো হয়তো উত্তরবঙ্গে খুঁজতে যাচ্ছে। পুলিশের আমি ট্রাভেল তালিকা দেখছিলাম যে সমরেশ চক্রবর্তীকে খোঁজার জন্য 10টা জায়গায় তাদের ঘোরা হয়ে গেছে, ডুয়ার্স পর্যন্ত সম্ভবত ঘোরা হয়ে গেছে। কার টাকায় খরচা হয়েছে? আপনার আমার ট্যাক্সের দেওয়ার টাকায় পুলিশ ট্যুরিজমে ব্যস্ত, খুঁজে বেড়াচ্ছে সমরেশ কোথায়। সেই সমরেশকে তৃণমূল কিন্তু বহিষ্কার করেনি এখনো দল থেকে। ভেবে দেখুন, সেই সমরেশ বেপাত্তা, সেই সমরেশকে তৃণমূল বহিষ্কার করেনি কেন? সেই সমরেশের গডফাদার হচ্ছেন প্রভাবশালী ভাইপোর সবথেকে ট্রাস্টেড ওই বিধাননগর কর্পোরেশনের CIC, যার স্ত্রী আবার বিধায়িকা। বুঝতে পারছেন? লতায় পাতায় সব জড়িত। 50 লাখ টাকা চাওয়ার পর, মারার পর, তিনি পুলিশে অভিযোগ জানানোর পর পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, দলও তাকে বহিষ্কার করছে না। এটাই হচ্ছে আসলে কেমিস্ট্রি, এটাই হচ্ছে আসলে প্যাটার্ন এই পশ্চিমবঙ্গের। আমি আজকে এই বাঘাযতীনের এই বাড়িটা ভেঙে হেলে পড়ার পর আমার খালি মনে হচ্ছিল মাত্র 1 বছর আগে সম্ভবত গার্ডেন রিচে মনে আছে বাড়ি ভেঙে পড়ার কাহিনী, এবং তারপর কত বাড়ি হেলে গেছে তার দৃশ্য আমরা ক্যামেরাবন্দি, ভিডিও, ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছি। কোনো ব্যবস্থা হয়েছে? কোনো অপরাধীকে, আসামিকে দেখেছেন জেলে যেতে? অন্তত মানে যারা 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 সরকারি ক্ষমতায় রয়েছেন, শাসক দলের কাউন্সিলর, একজন কাউন্সিলের সঙ্গে প্রমোটারদের ডিল কত হয় জানেন? মফস্বলের কথা বলছি, আপনি কলকাতা শহরে আমি হিসেবের মধ্যে আনতে পারছি না। সল্টলেকে জানলাম যে একটা বিল্ডিং তৈরি করতে 50 লাখ টাকা কাউন্সিলরকে দিতে হবে। এরপর ধরুন সিন্ডিকেট সাপ্লাই দেবে, তাদের ইনাম মেটাতে হবে, রাজনৈতিক নেতারা তাদের হিসেব মেটাতে হবে, ওভারসিয়ার, ইঞ্জিনিয়ার, কর্পোরেশন, পুরসভার তাদের হিসেব মেটাতে হবে, এবং সর্বোচ্চ পর্যায়ে তার ইনামটা পৌঁছতে হবে। তবে তো তিনি শান্তিতে ব্যবসাটা করতে পারবেন। তাহলে সেই প্রমোটার যখন বাড়িটা তৈরি করবেন, বাড়ির মাল মেটেরিয়ালসে কতটা পারফেক্ট থাকতে পারবে কেউ প্রশ্ন করবো না আমরা? একটু ভালো করে ভাবছিলাম, বাঘাযতীনে যে বাড়িটা হেলে পড়েছে, এখন তো কোনো ভূমিকম্প হয়নি। ভাবতে পারেন কোনো বড় ভূমিকম্প কলকাতা শহর, ঈশ্বর করুন যেন কোনো দিন না হয়, কোনো বড় ভূমিকম্প পশ্চিমবঙ্গে হলে এই শহর মফস্বলের এই বেআইনি কনস্ট্রাকশনে কত হাজার হাজার বাড়ি ভেঙে পড়তে পারে। ঈশ্বর করুন সেদিনটা যেন না আসে। আমরা কেন সতর্ক হই না? আমরা কেন 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 আমরা তার প্রিকশনটা নিই না? একজন টেকনিক্যাল লোক কিছুদিন আগে বলছেন, সন্ময়বাবু পশ্চিমবঙ্গের ভাগ্য ভালো, এখনও বড় কোনো ভূমিকম্প হয়নি, কিন্তু সত্যি যদি কোনো দিন ভূমিকম্প হয়
পশ্চিমবঙ্গের অবস্থা সব থেকে প্যাথেটিক হবে। তার কারণ কি জানেন? এত বেআইনি কনস্ট্রাকশন চলছেন। ধরুন 8 ফুটের রাস্তায় আপনি 3 তলার বেশি বাড়ি করতে পারেন না, সেখানে আপনার 5 তলা G+4 হয়ে যাচ্ছে। কী করে হচ্ছে? আপনি যে কোনো পুরসভা ঘাটুন, আমি নর্থ 24 পরগনায় যে কোনো পুরসভার কাহিনী ভাবুন, একটা জলাশয় ভরাট হচ্ছে 3 বছরের মধ্যে সেখানে মাল্টিস্টোরিড বিল্ডিং উঠে যাচ্ছে। কী করে উঠছে? যে বাড়িটা বাঘাযতীনে ভেঙে পড়েছে সেখানে গিয়ে আগে জলাশয় ছিল, খাল ছিল, সে খাল ভরাট হয়েছে, তারপর মাল্টিস্টোরিড বিল্ডিং হয়েছে। কাউন্সিলর নাকি তিনি কিচ্ছু জানেন না। ববি হাকিমের কোনো স্টেটমেন্ট দেখছেন? এখন বলবেন আমরা কড়া ব্যবস্থা নেব। কিছুদিন মিডিয়ার ক্যামেরা থাকবে, তখন অনেক বড় বড় ডায়লগ হবে, ইনস্ট্রাকশন হবে, সার্কুলার হবে, নোটিফিকেশন হবে, ইঞ্জিনিয়ারদের প্রতি নির্দেশ হবে, কাউন্সিলরদের প্রতি নির্দেশ হবে, তারপর সবাই আমরা ভুলে যাব, আবার কোনো একটা জায়গায় বাড়ি ভেঙে পড়বে। গার্ডেন রিচের কথা আমরা এতদিন ভুলতে বসেছি, এখন আমরা আবার বাঘাযতীন নিয়ে ফোকাস করলাম। আর তারই মধ্যে আমরা খবর পেলাম কোথায়? সমরেশ চক্রবর্তী তিনি 50 লাখ টাকা একজন কাউন্সিলরের কাছে চেয়েছেন। গতকালই বলেছি, সুশান্ত ঘোষ কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, মানুষটা মরেই যেতেন, তাকে খুন করার জন্য 50 লাখ টাকা সুপারি গেছে বিহারের পাপুর কাছে। ভাবতে পারেন? এই কলকাতা থেকে গেছে, গুলশান কলোনি থেকে গেছে, কোন এক গুলজার, তারা দিয়েছে। কে তার পেছনে মাথা আছে? 50 লাখ টাকা যখন বিহারের পাপুর কাছে ওই সুপারি কিলারের কাছে টাকা পাঠানো হয়, তার মানে কত কোটি টাকার ব্যবসায়িক ইনফ্লুয়েন্স ইনভলভ সুশান্ত ঘোষকে মারার জন্য। এই যে মানুষটা দুলাল সরকার মারা গেলেন, তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর, তাঁকে মারার জন্য সুপারি কিলারদের কত হয়েছে? 50 লাখ টাকা। আপনি ভাবতে পারছেন কীভাবে আন্ডারগ্রাউন্ডের টাকাটা রোল করছে, ব্ল্যাক মানিটা রোল করছে, ব্যবসায়িক ইন্টারেস্টটা কীভাবে রোল করছে, এবং পলিটিক্যাল লোকজন ইনভলভ। যে মনীষ শুক্লা মারা গিয়েছেন, কে মাথা? ইনভেস্টিগেটেড হল। সুবোধ সিংকে গ্রেফতার করে নিয়ে আসছিল বিহার থেকে অন্য একটা কারণে, তাঁকে ইন্টারোগেট করা হোক, তার জন্য মনীষ শুক্লার বাবা বারবার করে আবেদন করেছেন। এখনও পুলিশের সময় হয়নি তাকে ইন্টারোগেট করা, কারণ তাকে কে টাকা বরাদ্দটা দিয়েছে সেটা পাছে ধরা পড়ে যায়। হচ্ছেটা কি বাংলায় বলুন তো? অনুপম দত্ত অল্প বয়সে তৃণমূলেরই কাউন্সিলর, কী কারণে চলে গেল? একজন মাথায় ইনভলভড আছেন, তার পরিবারের কথাতেও ইঙ্গিত ছিল, সেটা সবাই ভুলে গেলাম আমরা ইতিহাসটা। অনুপম দত্ত চলে গেলেন, সারা জীবনের মতো তার প্রাণটা চলে গেল এই পশ্চিমবঙ্গ থেকে, পানিহাটির মাটি থেকে। মূল মাথা ধরা পড়ল না। লাখ লাখ নয়, কোটি কোটিতে হিসেব হচ্ছে, 50 লাখে সুপারি কিলার ফিক্সড হচ্ছে। এ কোন বাংলায় আমরা বসবাস করছি? এই মাল্টি স্টোরিড বিল্ডিংগুলো ভেঙে পড়ছে কেন? পেছনে কত টাকা আন্ডারগ্রাউন্ডে রোল করছে। একজন কাউন্সিলরকে একটা বিল্ডিং প্ল্যান পাস করাতে শহর মফস্বলের পুরসভা কর্পোরেশনের কাউন্সিলরদের কত লক্ষ টাকা দিতে হয়। তাদের জীবনযাত্রার মান কীভাবে ডেভেলপ করে যায় একটু ভালো করে ভাবুন তো। আমি বলছি, আপনারা যারা আমার এই প্রতিবেদন দেখছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আপনার পাড়ার কাউন্সিলরের জীবনযাত্রা আগে কী ছিল, এখন কী আছে? আমি জানি আমি একজন কাউন্সিলর যিনি সাইকেল করে ঘুরতেন, পোড়া বিড়ি খেতেন। তিনি রাজারহাটে 96 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন। কোথা থেকে তার টাকা আসে? যে কাউন্সিলরের জীবনে কোনোদিন কোনো চাকরি নেই, ব্যবসা নেই, প্রফেশন নেই, সকল অফিসিয়ালি কাতারে বিশ্বকাপ দেখতে যায়, কাতার স্টেডিয়াম থেকে বসে নিজের ছবি ফেসবুকে পোস্ট করে। কোথা থেকে আসে টাকা? আমি জানি এমন একজন কাউন্সিলর ছিলেন, বাম আমলের কাউন্সিলর, আমি পানিহাটি পুরসভার কথা বলছি। সে কাউন্সিলর যখন 5 বছর কাউন্সিলর ছিলেন, তার পরবর্তীকালে তিনি আর ছিলেন না, সিটটা সম্ভবত রিজার্ভড হয়ে গিয়েছিল বা মহিলাদের জন্য রিজার্ভড হয়ে গিয়েছিল। তিনি রাতের অন্ধকারে সিকিউরিটি গার্ডে কাজ করতেন না, দিনের বেলা বাড়ির সামনে আলু পটল পেঁয়াজ একটা চৌকি বেচে রেখে বিক্রি করতেন, সংসার চালাতেন। তিনিও কাউন্সিলর। এখনকার কাউন্সিলরগুলোকে দেখুন সব। আমি বলছি না 2-4 জন হয়তো ব্যতিক্রম আছে, ম্যাক্সিমাম কী তাদের লাইফস্টাইল, কী তাদের জীবন, কেউ বিচার করবেন না। আর তারপর যখন বাড়িগুলো ভেঙে পড়বে, 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা ব্যাংকের লোন নিয়ে, জীবনের সমস্ত সঞ্চয়, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে, এধার ওধার থেকে ধার করে, বউয়ের সোনা গয়না বন্ধক রেখে, বাবার গ্র্যাচুইটির টাকা ইনভেস্ট করে, মার হাতের গয়নাগুলোকে খুলে দিয়েও সেগুলোকে বিক্রি করে দিয়ে একটা আস্তানা করেন। আর তারপর সেখান থেকে টাকা খায় তৃণমূলের কাউন্সিলরগুলো, সেখান থেকে টাকা খায় ওভারসিয়ার ইঞ্জিনিয়ারগুলো, সেখান থেকে টাকা খায় সিন্ডিকেটের মাথারা, সেখান থেকে টাকা খায়
শাসক দলের ছোট বড় মাঝারি সেজ নেতারা। আর তারপর বাড়িটা যখন ভেঙে পড়ে তখন প্রচুর আলোচনা হয়, এবার থেকে এটা করাবে। তারপর গার্ডেন রিচের পর বাঘাযতীন হয়, বাঘাযতীনের পর সল্টলেক হয়, সল্টলেকের পর পানিহাটি হয়, পানিহাটির পর ব্যারাকপুর হয়, ব্যারাকপুরের পর মালদহ হয়। আমরা আবার ভুলে যাই, একটা করে জায়গা ভুলে যাই, আরেকটা করে হয়। আমি বলছি তৃণমূলকে তাড়ানো ইজ দ্য অপশন, তাহলে এই সিস্টেমটা বদলাবে না। আবার বলছি তৃণমূলকে তাড়ানোটা অপশন, এই কালচারটাকে শেষ করতে হবে, ধ্বংস করতে হবে। দেখুন বাম আমলে বাম সংস্কৃতিতে অনেক অন্যায় ত্রুটি অনেক কিছু ছিল, ঘুষ ব্যাপারটা ছিল, কিন্তু কাটমানি কমিশন তোলাবাজটা এই ফরম্যাটে কোনো দিন দেখেছেন? শিক্ষিত মানুষগুলোও সে সময় কাউন্সিলর হতেন, স্কুলের মাস্টারমশাই, স্কুলে হেডমাস্টারমশাই, কলেজের অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কাউন্সিলর হতেন। এখন কারা কাউন্সিলর? আমি এমন একটা পৌরসভার কথা জানি 35 জন কাউন্সিলরের মধ্যে 32 জন কাউন্সিলর কোনো প্রফেশন নেই, কাউন্সিলরশিপটাই প্রফেশন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের এটাই কন্ট্রিবিউশন ইন পলিটিক্স, যে পার্টিটাকে করে খাওয়ার একটা সংস্কৃতিতে পরিণত করেছেন। যেটা নেশা ছিল মানুষের জীবনে, জনসেবা করব, সেটাকে পেশাতে পরিণত করেছেন। তারপর তার নাম দিয়েছেন এগিয়ে বাংলা, যে এগিয়ে বাংলাতে একটা আস্ত বাড়ি সবাইকে গৃহচ্যুত করে আস্তে করে হেলে পড়ল। দেখুন সেই দৃশ্যগুলো আরেকবার। দেখো শুভ্রজিৎ, এটাকে শুধু হেলে পড়া বলা যায় না, কার্যত বাড়িটি ভেঙে গিয়ে পাশের বাড়িটির ওপর পড়েছে। পাশের বিল্ডিংটি না থাকলে পুরোপুরি মাটিতে ধূলিসাৎ হয়ে যেত এই বিল্ডিংটি। এবং যেটা জানা যাচ্ছে স্থানীয়দের থেকে, যে আজকে দুপুরবেলায় আচমকায় হুড়মুড়িয়ে বিকট শব্দ করে গোটা এই বিল্ডিংটি ভেঙে পড়েছে। দেখা যাচ্ছে 4 তলায় বিল্ডিং, তার এই যে নিচের দিক, অর্থাৎ আমি অপূর্ব মাঝিকে দেখাতে বলছি যে বিল্ডিংয়ের দিক থেকে যেটা দেখা যাচ্ছে বাইরের দিকে, যেই অংশ থেকে একেবারে তাসের ঘরের মতো পাশের বিল্ডিংয়ের ওপর ভেঙে পড়েছে, কার্যত কাগজের মতো বোঝা যাচ্ছে যে বিল্ডিংটি এবার ভেঙে গিয়েছে। সেইখানেই কিন্তু এই মেরামতির কাজ চলছিল। যারা বাসিন্দা এই বিল্ডিংয়ে তারা জানাচ্ছেন যে এই বিল্ডিংটি প্রায় বছর 11 আগে তৈরি হয়েছিল। তারা সর্বস্ব দিয়ে বিল্ডিং কিনেছিলেন, কেউ 22 লাখ, কেউ 25 লাখ, কেউ তারও বেশি। এবং কেনার কয়েক বছর পর থেকেই দেখা যাচ্ছে বিল্ডিংটি এই দিকে, অর্থাৎ যেই দিক থেকে ভেঙে পড়েছে সেদিকে হেলে যাচ্ছিল।